শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 16 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক ভয়ঙ্কর দুর্ঘটনা, দোলাইর সপ্তগ্রাম মণিপুরি মার্কেটে স্করপিও এবং পালসার বাইকের সংঘর্ষে আহত হলেন 2 যুবক। আজ সকাল আনুমানিক 9টায় শিলচর আইজল জাতীয় সড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়। আহতরা হলেন বছর 24-এর ফুলবার হোসেন এবং 19 বছরের সাকিব হোসেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা 108 অ্যাম্বুলেন্সকে কল করলেও দুপুর 12টা পর্যন্ত টিকির নাগাল পাওয়া যায়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হয়। অবশেষে স্থানীয়রা নিরুপায় হয়ে অন্য গাড়ি করে আহতদের দোলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা ফুলবারের অবস্থা বেগতিক দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নতুন ইপিএফও নিয়ম ঘিরে দেশ জুড়ে কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে এক অশান্তি। মাঝপথে প্রবল সমালোচনার মুখে এবার মুখ খুলেছে সরকারের তরফেও প্রেস ইনফরমেশন ব্যুরো দাবি করেছে ইপিএফওর নতুন নিয়ম নিয়ে অনলাইনে তথ্য ভুয়ো ছড়ানো হচ্ছে। তবে সরকারের ব্যাখ্যা অনেকের সন্দেহ আরও বাড়িয়েছে। ভারতের মধ্যবিত্ত কর্মজীবী মানুষের সঙ্গে সরাসরি যুক্ত ইপিএফ অথবা ভবিষ্যনিধি, এই শ্রেণীর মানুষ রাজনৈতিকভাবেও সচেতন এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তাই তাদের খুব সরকারের কাছে সংবেদনশীল বিষয়। গত কয়েক বছরে মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের চাপে সঞ্চয় কমেছে, ফলে পেনশন অথবা ভবিষ্যনিধি সংক্রান্ত যে কোনো পরিবর্তনই এখন স্পর্শকাতর হয়ে উঠেছে, বিশেষ করে বিহার ভোটের আগে। গত 13 অক্টোবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়ার সভাপতিত্বে ইপিএফওর সেন্ট্রাল বোর্ড অফ স্ট্যাটিস ঘোষণা করেছে যে ভবিষ্যনিধি স্কিমে আংশিক টাকা তোলার নিয়ম সহজ করা হচ্ছে। আগে 13টি আলাদা শর্ত ছিল, এখন তা একত্র করে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যা হলো জরুরি প্রয়োজন, গৃহ নির্মাণ সংক্রান্ত প্রয়োজন এবং বিশেষ পরিস্থিতি। এছাড়া আংশিক টাকা তোলার সংখ্যা এবং পরিমাণ বাড়ানো হয়েছে। শিক্ষার জন্য এখন সর্বোচ্চ 10 বার এবং বিবাহের জন্য 5 বার পর্যন্ত টাকা তোলা যাবে, যা আগে মোট 3 বার ছিল। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে টাকা তোলার সময়সীমায়। আগে অবসর অথবা চাকরি ছাড়ার 2 মাস পর সম্পূর্ণ টাকা তোলা যেত, এখন সেই সময়সীমা বেড়ে 12 মাস করা হয়েছে। আর পেনশন তোলার সময়সীমা বেড়ে দাঁড়িয়েছে 36 মাসে। অর্থাৎ কেউ অবসর নেওয়ার পর নিজের সঞ্চিত পেনশন পেতে এখন 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী বিধানসভা নির্বাচন হবে 2026-এর এপ্রিল মাসে, বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, জুবিন গর্গের মৃত্যুকে নিয়ে রাজনীতি করছেন একাংশ। মুখ্যমন্ত্রী জানান, জুবিন গর্গের মৃত্যু নিয়ে বিভিন্ন মানুষ এখন রাজনীতিতে নেমে পড়েছেন। সেই সাথে মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন 2026-এর বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে এপ্রিল মাসে। 2026-এর এপ্রিল মাসে রাজ্যে হবে বিধানসভা নির্বাচন। এই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার অসম সফরে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী 17 অক্টোবর একদিনের অসম সফরে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাজ্যে জুবিন গর্গের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর। সেই সাথে প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গর্গের স্ত্রী গরিমা শইকিয়া গার্গের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। আগামী 17 অক্টোবর রাজ্যে একদিনের সফরে রাহুল গান্ধী আসছেন বলে এই ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। খুব শীঘ্রই আসতে চলেছে পিএম কিষাণ যোজনার 21তম কিস্তির টাকা। দেশের 4টি রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হওয়া কৃষকদের সময়ের আগে দেওয়া হয়েছে টাকা। তবে দেশের অন্যান্য রাজ্যগুলির কৃষকদের এখনও 21তম কিস্তির 2000 টাকা দেওয়া হয়নি। তবে এবার জানা যাচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে টাকা। সামনের সপ্তাহে দীপাবলি, অনুমান করা হচ্ছে দীপাবলির আগেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হতে পারে। তবে এই বিষয়ে সরকারি কোনো ঘোষণা করা হয়নি। সূত্র মারফত জানা গেছে এই তথ্য। এর আগে 20তম কিস্তির টাকা 2 আগস্ট বারাণসী থেকে জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা এই সুবিধা পাবেন। যাদের জমির পরিমাণ 2 হেক্টর অথবা তার কম, তারা এই স্কিমের অধীনে যোগ্য। জমির মালিক কৃষকরা যাদের নামে চাষযোগ্য জমির মালিকানা রেকর্ড আছে, অর্থাৎ ল্যান্ড রেকর্ডে তাদের নাম নথিভুক্ত, তারা এই স্কিমের আওতায় আসবেন। তবে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা, আয়কর প্রদানকারী ব্যক্তি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, স্থপতি, সিএ ইত্যাদি পেশাজীবী ব্যক্তি, সাংসদ এবং বিধানসভা ও পৌরসভার নির্বাচিত প্রতিনিধি, বড় ব্যবসায়ী অথবা কর্পোরেট প্রতিষ্ঠানের মালিকরা এই সুবিধা পাবেন না। একটি নির্মাণ সংস্থা ও ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অথবা NHIDCL এর এক উচ্চপদস্থ আধিকারিকের মধ্যে সময়সীমা বাড়ানোর বিনিময়ে ঘুষ লেনদেনের এক চক্র ফাঁস করেছে সিবিআই। আজ বৃহস্পতিবার সকালে গৌহাটি NHIDCL আঞ্চলিক অফিসের এক্সিকিউটিভ ডিরেক্টর একটি নির্মাণ সংস্থার কাছ থেকে 10 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার করেছে সিবিআই। ওই নির্মাণ সংস্থার এক প্রতিনিধি দল উভয়কে গৌহাটি সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়েছে। দ্য সেন্টিনেল সূত্রে জানা গেছে, সূত্র অনুযায়ী সিবিআইয়ের গোয়েন্দারা রিতেন কুমার সিংহ, যিনি NHIDCL এর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং আঞ্চলিক আধিকারিক পদে আছেন, তাকে 10 লাখ টাকা ঘুষ নেবার সময় হাতে নাতে ধরে ফেলেন। ঘুষটি দেন কলকাতার MS মোহনলাল জৈন নির্মাণ সংস্থার প্রতিনিধি বিনোদ কুমার জৈন, যারা NH37 এর ডেমো থেকে মোরান বাইপাস পর্যন্ত 4 লেন প্রকল্পের সঙ্গে যুক্ত। সিবিআই সূত্রে জানা গেছে, মোরান বাইপাস পর্যন্ত 4 লেন প্রকল্পের সঙ্গে যুক্ত ওই NHIDCL আধিকারিক প্রকল্পের মেয়াদ বাড়ানো ও কমপ্লিশন সার্টিফিকেট পাইয়ে দেওয়ার জন্য ঘুষ দাবি করেছিলেন। সিবিআই সারা দেশে অভিযুক্ত আধিকারিকের 7টি অফিস এবং বাসভবনে তল্লাশি চালায়। তল্লাশির সময় ওই এক্সিকিউটিভ ডিরেক্টরের কাছ থেকে 2,62 লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। বিহার নির্বাচনের নির্ধারিত আসনের প্রতিটিতে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। গতকাল মধ্যরাতে তৃতীয় তালিকা প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব। ওই তালিকায় 18 জনের নাম ঘোষণা করেন তারা। 3টি তালিকা মিলিয়ে 101টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। 101 জন প্রার্থীর তালিকায় 16 জন বর্তমান বিধায়কের নাম বাদ পড়েছে। বিজেপির প্রকাশিত তালিকা অনুযায়ী বিহারের দারবাঙ্গা জেলার আলিগড় থেকে বুটে দাঁড়াবেন লোকসঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর। তারাপুর আর লক্ষ্মীসরাই এলাকা থেকে যথাক্রমে বিজেপির প্রার্থী সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিং। প্রধান বিরোধী রাষ্ট্রীয় দলনেতা তেজস্বী যাদব এখনও প্রার্থী ঘোষণা না করলেও 2015 সাল থেকে তার অধীনে থাকা রাঘবপুর এলাকা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সতীশ কুমার যাদব। বুটের ময়দানে নতুন দল জনসুরজ পার্টি 243টি আসনেই লড়বে বলে জানিয়েছিলেন দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। সেই মতো চঞ্চল সিংহকে রাঘবপুর এলাকা থেকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে তারা। এবার শেষ খবর, নিজেদের একদা গড়েই আরও দুর্বল হয়ে পড়ল মাওবাদীরা। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের 3 জেলায় গতকাল কমপক্ষে 78 জন মাওবাদী ক্যাডার আত্মসমর্পণ করেছে বলে জানা যায়। এর মধ্যে 43 জন মহিলা ক্যাডার। মঙ্গলবার মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় সিনিয়র মাওবাদী নেতা মুজ্জুজুলার বেণুগোপাল রাও ওরফে ভূপতি এবং আরও 60 জন ক্যাডারের গণ আত্মসমর্পণের পর এই আত্মসমর্পণের ঘটনাটি ঘটেছে। বেণুগোপাল রাওতের মতো শীর্ষ নেতার আত্মসমর্পণ মাওবাদীদের আত্মবিশ্বাস কার্যত ভেঙে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা জানিয়েছেন যে সুকমা জেলায় 10 জন মহিলা প্রায় 27 জন মাওবাদী তাদের আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে 16 জনের নামে একসঙ্গে 50 লক্ষ টাকার পুরস্কার ছিল। সুকমায় আত্মসমর্পণকারীদের মধ্যে আছেন পিপুলস লিবারেশন আর্মির ব্যাটালিয়ন 1-এর সদস্যরা। সুকমা জেলার পুলিশ সুপার কিরণ চৌহান জানান, সুকমায় মাওবাদীরা উদ্বর্তন পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।